কেমন হয় যদি আপনি সকালে ফ্যামিলিকে নিয়ে বাইরে বেরিয়েছেন আর দেখেন যে জম্বিরা সারা শহরে হামলা করেছে? মানুষদের জন্য যখন কোনো জায়গায় আর নিরাপদ থাকে না, বড় বড় পাঁচিল তুলেও যখন জম্বিদের আটকানো যায় না, এমনকি মাঝ আকাশে থাকা এরোপ্লেনেও জম্বিরা অ্যাটাক করে। এই সিনেমাটা কিছুটা এমনই। জম্বিকে নিয়ে বানানো এই সিনেমাটা আপনারা না দেখলে খুব মিস করবেন। সিনেমার শুরুতেই আমরা দেখি দুটো বাচ্চা মেয়ে ছুটে গিয়ে ওর বাবা মাকে ঘুম থেকে জাগিয়ে দেয়। তারপর ওরা সবাই ব্রেকফাস্ট করছিল। জেরি টিভিতে দেখলো সেখানে খবরে বলছে কিছু কিছু দেশে সেনা শাসন চালু করা হয়েছে। তারপরের সিনে আমরা দেখি ওরা চারজনে গাড়িতে করে বাইরে যাচ্ছে। সেখানে অনেক গাড়ি ট্রাফিক জ্যামে আটকে ছিল। ওরা দেখে মাথার উপর থেকে একটা হেলিকপ্টার চলে গেল। ক্যারিন বলে 5 মিনিটে এই নিয়ে 3টে হেলিকপ্টার দেখলাম। জেরি রেডিও অন করে শুনলো, সেখানে বলছে তাইওয়ান থেকে এই মহামারীটা শুরু হয়েছে। এখনো পর্যন্ত 12টা দেশে এই রোগটা ছড়িয়ে পড়েছে। তখনই একটা পুলিশের বাইক ওদের লুকিং গ্লাসটা ভেঙে সজোরে সামনে এগিয়ে যায়। কি হয়েছে দেখার জন্য জেরি গাড়ি থেকে বাইরে বেরোয়। রাস্তা থেকে ভাঙা লুকিং গ্লাসটা তুলে ও গাড়িতে বসতে যাবে, তখনই সামনে থেকে বিস্ফোরণের শব্দ হয়। লোকজনেরা সব এখানে ওখানে ভয়ে ছুটোছুটি করছে। একটা পুলিশ অফিসার জেরিকে নিজের গাড়িতে বসতে বলে। জেরি গাড়িতে বসার পর ওই পুলিশ অফিসারটাকে একটা বড় গাড়ি ধাক্কা মেরে চলে যায়। এই ঘটনায় কিছুক্ষণের জন্য সবাই স্তম্ভিত হয়ে গেল। জেরি নিজের গাড়ি চালিয়ে ওই বড় গাড়িটার পিছু করতে থাকে, কারণ ওই বড় গাড়িটা অন্য গাড়িতে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছিল আর রাস্তা ফাঁকা হয়ে গেছিল। কিন্তু কিছু দূর এসে গাড়িটা ধাক্কা লেগে উল্টে যায়। জেরি তখনও নিজের গাড়ি চালিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই অন্য রাস্তা থেকে একটা গাড়ি এসে জেরির গাড়িতে ধাক্কা মারে। বাইরে চারপাশে লোকজনেরা ভয়ে ছোটাছুটি করছে। জেরি পেছনে দুটো মেয়ে ঠিকঠাক আছে কিনা দেখে সবাইকে গাড়ি থেকে বেরোতে বলল। পুরো শহরটাই যেন তাণ্ডব শুরু হয়ে গেছে। সামনে থেকে লোকজনেরা এসে অন্যের গায়ে ঝাঁপিয়ে পড়ছিল। জেরি দূর থেকে দেখে একটা মেয়ে ছুটে এসে লোকজন ভর্তি একটা গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়ে তার মাথা দিয়ে গাড়ির কাঁচটা ভাঙার চেষ্টা করছে। অবশেষে মারতে মারতে গাড়ির কাঁচ ভেঙে ও ভেতরে ঢুকে পড়ে। তারপর একটা ছেলেকে বের করে ওর হাতে কামড়ে দেয়। জেরি ওর বউ বাচ্চাকে নিয়ে পালাতে গিয়ে বারবার ওই ছেলেটার দিকে ফিরে ফিরে দেখছিল। কামড় খাওয়ার কিছু সময় পরেই ছেলেটা অদ্ভুত আচরণ শুরু করে। ও হঠাৎ দাঁড়িয়ে পড়ে। আমরা দেখি ওর চোখ মুখ সাদা হয়ে গেছে। তারপর নিজের গাড়ির জানলার কাছেই ও মাথা ঠুকতে শুরু করলো। জেরি ওর বউ বাচ্চাকে নিয়ে অন্য একটা গাড়িতে উঠে পড়ে। ও গাড়ি স্টার্ট দিতে যাবে তখন জানলা থেকে একটা জম্বি হামলা করে। ক্যারেন লাথি মেরে জম্বিটাকে ফেলে দেয়। গাড়ি চলতে শুরু করে। চলন্ত গাড়িতেই একটা জম্বি উঠে ক্যারেনের দিকে জানলায় হামলা করে। তখন জেরি অন্য একটা গাড়ির সঙ্গে ওকে পিছে দিয়ে সামনে এগিয়ে চলে। পেছন থেকে জম্বির দল ছুটে আসছিল। জম্বির দল পুরো শহরটাকেই তছনছ করে ফেলেছে। দেখতে দেখতে ওরা গাড়ি চালিয়ে একটা ফাঁকা এলাকায় চলে আসে। র্যাচেলের নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল। জেরি গাড়ি সাইডে দাঁড় করিয়ে ওর কাছে আসে। ব্যাগে ইনহেলার রাখা আছে কিনা ওর মা দেখতে গেল। জেরি ওকে জোরে জোরে নাক দিয়ে নিঃশ্বাস নিতে বলে, কিন্তু র্যাচেলের খুব কষ্ট হচ্ছিল। ক্যারেন এসে বলল ইনহেলার নেই। জেরি বলল ঠিক আছে, শহরে পৌঁছে নিয়ে নেব। ক্যারিন ড্রাইভারের সিটে গিয়ে বসে। তখন ওদের ফোনটা বেজে ওঠে। ক্যারেন বলে থিয়েরি ফোন করেছে। জেরি ফোনে বলে তুমি কোথায়? ওপার থেকে থিয়েরি বলে শহর পুরো লন্ডভন্ড হয়ে গেছে। আমি জানি না এসব কি হচ্ছে, কিন্তু তোমরা এখন কোথায় আছো? জেরি বলল আমরা হাইওয়ে থেকে উত্তরের দিকে যাচ্ছি। থিয়েরি বলে ঠিক আছে, তোমাকে নেওয়ার জন্য আমি হেলিকপ্টার পাঠিয়ে দেবো। 1 ঘন্টার মধ্যে আমি বলে দিচ্ছি কোথা দিয়ে তোমাকে পিক আপ করা হবে। এই মুহূর্তে তোমাকে আমাদের প্রয়োজন আছে। ওর ছোট মেয়ে কোনি গাড়ির ভেতর থেকে একটা বন্দুক জোগাড় করে নিয়ে আসে। তারপর ক্যারেন গাড়ি স্টার্ট দিয়ে ওরা এগিয়ে চলল। তারপর ওরা নিউ জার্সিতে এসে একটা শপিং মলের ভেতর ঢোকে। জেরি র্যাচেলকে নিয়ে ওষুধ খুঁজতে যায়, আর ক্যারেন কোনিকে নিয়ে অন্যান্য জিনিসপত্র নেওয়ার জন্য যায়। ওষুধ খোঁজার সময় একটা বন্দুকধারী ছেলে জেরির সামনে আসে। তারপর ও জেরিকে জিজ্ঞেস করে তুমি কি খুঁজছো? জেরি বলে অ্যাস্থামার ইনহেলার। তখন ছেলেটা নিজেই কিছু ওষুধ বের করে জেরির হাতে দেয়। এমন সময় পেছন থেকে জেরি কোনির চিৎকারের শব্দ শুনতে পায়। দুজনে ওর কাছে ছুটে গিয়ে জিজ্ঞেস করে মা কোথায়? তখনই ক্যারিন চিৎকার করে ওঠে। দুটো ছেলে ওকে নিয়ে টানাটানি করছে। জেরিকে দেখে একজন গুলি চালাতে শুরু করে। জেরিও পাল্টা গুলি করে ওকে ফেলে দেয়। ক্যারেন ওর কাছে ছুটে আসে। তারপর ওরা চারজনেই সেই মল থেকে বেরিয়ে যায়। বাইরে এসে দেখে ওদের গাড়িটা অন্য কেউ নিয়ে চলে গেছে। কোথায় লুকানো যায় ওরা খুঁজছিল, তখনই ক্যারেন জেরিকে একটা বিল্ডিং দেখায়। ওরা চারজনে সেই দিকে এগোতে থাকে। জেরি থিয়েরিকে ফোন করে বলে দেয় যে ওরা কোথায় যাচ্ছে। থিয়েরি বলে আজ রাতে তোমাদের নিতে পারবো না, কাল যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের ওখান থেকে তুলে নেবো। ওরা ছুটে একটা রাস্তার মাঝখানে এসে দাঁড়ায়। তখনই ওদের পেছনে একটা গাড়ির উপর ইনফেক্টেড একটা মানুষ পড়ল। ওরা দেখে বেশ কিছু জম্বি ওদের দিকে ছুটে আসছে। জেরি গুলি করে একজনকে তো মারলো, কিন্তু অনেকে ছুটে আসছে দেখে ও ভেতরে ঢুকে যায়। কিন্তু অবাক করা একটা ব্যাপার হলো ওখানে একটা লোক বসে মদ খাচ্ছিল, কিন্তু ওকে কোনো জম্বিতে ধরলো না। জেরি মেন গেটটা ভালো করে বন্ধ করে দিল। ওরা সিঁড়ি বেয়ে ওপরে উঠছিল। এদিকে জম্বিরা নিচে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। ওখানে ওরা দেখে তিনজনের একটা পরিবার দরজা খুলে দাঁড়িয়ে আছে। জেরি ওর ফ্যামিলিকে নিয়ে সেই ঘরের ভেতর ঢুকে পড়ে। জেরি রেডিও চালিয়ে শুনে সেখানে বলছে পেনসিলভেনিয়া পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে আপনারা সকলে এখন বাড়িতেই থাকুন। কম করে 1-2 সপ্তাহের খাবার দাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র আপনাদের কাছে মজুদ রেখে দিন। একটা অজানা ভাইরাস শহরে ছড়িয়ে পড়েছে। জেরি সামনের ওই পরিবারটাকে বোঝাচ্ছিল আমি বিভিন্ন জায়গায় কাজ করেছি, আর একটা জিনিস বুঝেছি যে আমাদের এগিয়ে চলা উচিত, না হলে আমরা বাঁচতে পারবো না। ও আরো বলে যে আপনারা আমাদের সঙ্গে গেলে বেঁচে যাবেন, কিন্তু ভদ্রলোক যেতে রাজি হলো না। এর পরের সিনে আমরা দেখি জেরি বন্দুকের ডগায় একটা ছুরি ভালো করে বেঁধে নিল। তারপর যাতে হাতে কামড়াতে না পারে সে কারণে বই দিয়ে ব্যান্ডেজ করে নেয়।
তৈরি হয়ে ওরা সেই ঘর থেকে বেরিয়ে পড়ে। ওরা খুব সাবধানে ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছিল। অন্যদিকে জেরিরা বেরিয়ে যাওয়ার পর লোকটা যখন দরজা বন্ধ করে দেয়, তখন বাইরে থেকে কেউ ধাক্কা মারতে শুরু করে। জেরিরা ছাদে উঠছিল তখনই ওদেরকে জম্বিরা তাড়া করলো। ও একটা জম্বিকে বন্দুকে বাঁধা ছুরির খোঁচা দিয়ে মারলো, আর অন্য আরেকটা জম্বিকে বন্দুকের বাঁট দিয়ে মাথায় মারতে মারতে মেরে ফেলে। ক্যারেন দুটো বাচ্চাকে নিয়ে ছাদে উঠে যায়। ওদিকে জেরি জম্বিদের সাথে লড়ছিল। একটা খিটখিটে জম্বি ওর সামনে এসে এমন মুখ চোখ নাড়াচ্ছে যে ওর চোখে মুখে রক্তের ছাপ লেগে যায়। জম্বিটাকে জেরি কিছুতেই সরাতে পারছিল না। তখন থমাস ওকে গুলি করে মেরে দেয়। ওদের নেওয়ার জন্য হেলিকপ্টার চলে আসছিল, কিন্তু কেউ খুঁজে পাচ্ছিল না ওরা কোন বিল্ডিং এ আছে। ক্যারেন একটা ফ্লেম স্টিক জ্বালিয়ে দেয়। তখন হেলিকপ্টারে থাকা সেনারা দেখতে পেল। এদিকে জেরি আর থমাস ছাদে চলে আসে। ও ছুটে এসেই ছাদের ধারে চলে যায়। ক্যারেন আর ওর মেয়েরা ওকে যেতে বারণ করছিল। জেরি কয়েক সেকেন্ড অপেক্ষা করে বুঝলো ওর কিছু হয়নি। ও ক্যারেনকে বলে একটা জম্বির রক্ত মুখে চলে গেছিল। ক্যারেন বলল, তোমার কিছু হয়নি, তুমি ঠিক আছো। তারপর ক্যারেন তিনটে বাচ্চাকে নিয়ে হেলিকপ্টারের দিকে এগিয়ে যায়। নিচ থেকে জম্বিরা ছুটে আসছিল। জেরি গিয়ে দরজাটা বন্ধ করে রাখে। ওদিকে জেরি দরজাটা ছেড়ে ছুটে পালায়। থমাসের বাবা জম্বি হয়ে ওকে তাড়া করেছে। সেনাটা গুলি চালিয়ে জম্বিগুলোকে মারতে থাকে। সকলে হেলিকপ্টারে উঠে গেলে ওটা ছাদ থেকে উড়ে যায়। আর জম্বিরা ছুটে এসে হেলিকপ্টারটা ধরার জন্য নিচে ঝাঁপ খেয়ে পড়ছিল। ওরা পাঁচজনে সুরক্ষিত সমুদ্রের মাঝখানে ইউএস কমান্ড শিপে এসে পৌঁছায়। সেখানে আরো অনেক মানুষদের নিয়ে আসা হয়েছে। থিয়েরি ওদের এনে ক্যারেন আর ওর বাচ্চাদের রেস্ট করার জায়গাটা দেখিয়ে দেয়। তারপর ও জেরিকে বাইরে নিয়ে এসে বলে, আমাদের প্রেসিডেন্ট মারা গেছে। বড় বড় শহরগুলোর অবস্থা খুবই খারাপ, কারণ মানুষজনরা ফ্লাইটে যাতায়াত করছে। কথা বলতে বলতে দুজনে সেনাদের মেন কার্যালয়ে এসে পৌঁছায়। সেখানে সবাই খুব ব্যস্ত। বিভিন্ন জায়গা থেকে দরকারি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করা হচ্ছে। থিয়েরি জেরিকে বলে, বাইরের অবস্থা খুব খারাপ। লোকজনের কাছে না খাবার আছে, না থাকার মতো জায়গা। বিদ্যুৎ ব্যবস্থা ও যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত। সেখানে কিছু বিশেষজ্ঞের দল এই ভাইরাসটাকে নিয়ে আলোচনা করছিল। থিয়েরি জেরিকে একটা ডাক্তারকে দেখিয়ে বলে যে এনার নাম হচ্ছে ডক্টর ফাসব্যাক। ইনি হার্ভার্ডের একজন ভাইরোলজিস্ট। যদি এই রোগের কেউ প্রতিকার করতে পারে তাহলে একমাত্র ইনিই পারবেন। ওখানে থাকা একজন ডাক্তার বললেন যে আপনারাও সবাই আমার মতোই সেই ইমেলটা পড়েছিলেন যেখানে লেখা ছিল জম্বিজ। বাকি ডাক্তাররা এই কথায় কোনো গুরুত্ব দিতে চাইল না। থিয়েরি জেরিকে বলে এই সবকিছু শুরু একটা ইমেল থেকে হয়েছিল যেখানে লেখা ছিল জম্বিজ। ওটা সাউথ কোরিয়ার ক্যাম্প হিমপ্রিজ থেকে এসেছিল। তারপর থেকে আমরা সেই জায়গার সাথে আর কোনো যোগাযোগ করতে পারিনি। আমরা একবার যদি জানতে পারি এই রোগটা কোথা থেকে শুরু হয়েছিল তাহলে হয়তো এর আমরা প্রতিকার করতে পারবো। আর এটা জানার জন্যই আমরা ডক্টর ফাসব্যাককে পাঠাচ্ছি। তখনই সেখানে সেনাপ্রধান চলে আসে। ও জেরিকে এসে বলে, থিয়েরি তোমার নামে বলছিল যে তুমি যখন ইউএনএ কাজ করতে তখন তুমি একটা ভালো ইনভেস্টিগেটর ছিলে। আমি চাই তুমি ডক্টর ফাসব্যাকের সাথে যাও, সেখানে সবকিছু খোঁজ খবর নিয়ে আবার ফিরে চলে আসো। জেরি রাজি হলো না। থিয়েরি ওকে বলে, তোমার সাথে একটা সিকিউরিটি টিম যাবে, তোমার চিন্তার কোনো কারণ নেই। জেরি বলল, আমি আমার ফ্যামিলিকে ছেড়ে যেতে পারবো না। তখন কমান্ডার ওকে বলে, চারপাশে দেখো, এখানে সবাই নির্দিষ্ট একটা কাজের জন্য রয়েছে। তুমি যদি আমাদের কোনো কাজে না আসো তাহলে তোমাকে এই জাহাজে রাখা হবে না। এবার তুমি ভেবে দেখো কি করবে। যদি তুমি সত্যি তোমার পরিবারের কথা চিন্তা করো তাহলে আমাদের এই মহামারীটাকে আটকাতে সাহায্য করো। ক্যারেন ওর কথা শুনে কিছুতেই রাজি হচ্ছিল না। বলল, এই কাজটাই তোমার অবস্থা খুব খারাপ করে দিয়েছিল সেটা আমি জানি। জেরি ওকে বলে, যদি আমি না যাই তাহলে ওরা আমাদের জাহাজ থেকে বের করে দেবে। তুমি চিন্তা করো না, আমার কিছু হবে না। ও ক্যারেনকে একটা ফোন দিয়ে বলল, দিনে আমাকে একবার ফোন করবে, যদি আমি ফোন রিসিভ করি তার মানে ভাববে আমি বেঁচে আছি। এই বলে ও বাচ্চাগুলোর সাথে দেখা করে সেই জায়গা থেকে রওনা দেয়। ইউএস নেভির প্লেন আকাশে উড়ে গেল। ভেতরে জেরি ডক্টর ফসব্যাককে বলে, আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা অচেনা, অনেক কিছু হতে পারে। যখন কি করতে হবে বুঝতে পারবে না তখন শুধু এই সিকিউরিটি ফোর্সদের বুটের শব্দ শুনবে। আর ইম্পর্টেন্ট কিছু দেখতে পেলেই আমাদের জানিয়ে দেবে, বাকিটা আমরা সামলে নেব। তা তোমার কি মনে হয় ওখানে কিছু পাওয়া যাবে? ডক্টর ফসব্যাক বলে, অবশ্যই, কিছু না কিছু ক্লু তো নিশ্চয়ই পাবো। এর পরের সিনে আমরা দেখি ওই জাহাজটায় বহু নন এজেন্সিয়াল মানুষদের অন্য জায়গায় স্থানান্তরিত করা হচ্ছিল। ওদের পরিবর্তে যেসব মানুষেরা কাজে আসছে তাদেরকে রাখা হচ্ছে। ওদিকে পাইলট অ্যানাউন্স করে দিল, আপনারা সকলে তৈরি হয়ে যান, আমরা ক্যাম্প হেম্প্রিসের দিকে চলে এসেছি। চারপাশটা পুরো অন্ধকার, কোনো মানুষজন দেখা যাচ্ছে না। আমাদের ফিউল শেষ হয়ে আসছে, সে কারণে এমার্জেন্সি ল্যান্ডিং করতে হচ্ছে। তারপর ওদের প্লেন ক্যাম্প হেম্প্রিসে ল্যান্ড করে। ধীরে ধীরে ওরা বাইরে বেরোয়। ডক্টর ফসব্যাকের হাতেও একটা বন্দুক ছিল। চারপাশে অন্ধকার, বৃষ্টি পড়ছে। একটা জম্বি ছুটে আসতেই ওকে সেনারা গুলি করে মেরে দিল। এদিক সেদিক থেকে আরো জম্বিরা ছুটে আসছে। ডক্টর ফসব্যাক ভয়ে পালাতে যাচ্ছিল। তখনই স্লিপ খেয়ে ও পড়ে যায় আর হাতে থাকা বন্দুকের গুলি লেগে ও মারা গেল। জেরি ওর কাছে গিয়ে দেখে ও মারা গেছে। তারপর জম্বিগুলোকে মারতে মারতে ওরা সিক্রেট ক্যাম্পে ফিরে যায়। ক্যাম্পে ঢুকে চিফ কতগুলো গুলি আর বেঁচে আছে সবাইকে সেটা চেক করতে বলে। তারপর ও জিজ্ঞেস করে, ছেলেটা মানে ফসব্যাক মারা গেল কি করে, কেউ বলবে? জেরি বলে ও ভয় পেয়ে পালাচ্ছিল, তখন স্লিপ খেয়ে পড়ে যায় আর ওর হাতে থাকা বন্দুকের গুলি লেগে ও মারা গেল। এছাড়াও ও একজন ভাইরোলজিস্ট ছিল, আমাদের শেষ আশা। চিফ এটা শুনে হতবাক হয়ে যায়। ও জেরিকে জিজ্ঞেস করে, তুমি কি করো? জেরি বলে, 11 দিন আগে এখান থেকে একটা মেমো গেছিল যেখানে লেখা ছিল জম্বি, তোমরা কি কেউ সেটার ব্যাপারে জানো?
চিফ বলে ওটা কোনো মেমো ছিল না, একটা ইমেল ছিল, আর জানতাম কেউ ওটা পড়েনি। তারপর ওরা একটা ঘরে ঢোকে। চিফ বলে এখানে প্রথমে 15-16 জন গার্ড ছিল, কিন্তু সবাইকেই কামড়ে দিয়েছে। বিছানায় শোয়া একটা কঙ্কালকে দেখিয়ে বলে কর্নেলের মতে এই প্রথম পেশেন্ট ছিল, আর একে হ্যান্ডকাপ দিয়ে বাঁধার সময় সবাইকে কামড়ে দেয়। জেরি জিজ্ঞেস করে কর্নেল এখন কোথায় আছে। তখন চিফ নিচে শুয়ে থাকা একটা লোককে দেখায়, ওর আঙুল নড়ছে। জেরি চিফকে জিজ্ঞেস করে তুমি কি জানো এই যে পেশেন্টটা শুয়ে আছে তাকে প্রথমে কে কামড়েছিল। চিফ বলে এ একজন ডাক্তার ছিল, ওকে কোরিয়ান একটা সেনার মৃত্যুর কারণ জানার জন্য পাঠানো হয়। ওই সেনাটা বেশ কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ ছিল। তারপর ওকে যখন খুঁজে পাওয়া হয় তখন ওর মুখ থেকে কেমন একটা গাঁজলা বেরোচ্ছিল। এই ডাক্তারটা ওর পরীক্ষা করতে যাওয়ার সময় কামড় খায়। তারপর ও ফিরে এসে অন্য পেশেন্টদের কামড়াতে থাকে। ব্যাস আমরা এতটুকুই জানি। এগুলো শুনে জেরি জিজ্ঞেস করে তুমি কি জানো যে সোলজারটা কোথায় গায়েব হয়ে গেছিল বা কাদের কন্ট্যাক্টে এসেছিল। চিফ বলে না, জানি না। জেরি আবার জিজ্ঞেস করে তোমরা এতদিন টিকে থাকলে কি করে। তখন অন্য আরেকটা সেনা বলে গোলা বারুদের ভরসায়। জেরি ওকে জিজ্ঞেস করে তখনই কি ওরা তোমার পায়ে খামচে দিয়েছে। ছেলেটা বলে না, এটা কোনো জম্বিতে খামচায়নি, এটা আগে থেকেই ছিল। তখন চিফ বলে এ মাঝখানে দাঁড়িয়ে ছিল কিন্তু কোনো জম্বি একে কামড়ায়নি, বাদবাকি সবাইকে কামড়াচ্ছিল, কিন্তু এর দিকে তাকায়ওনি। ছেলেটা বলে হ্যাঁ, আমার ভাগ্য ভালো ছিল। ওরা কথা বলতে বলতে বাইরে চলে যাচ্ছিল, তখনই একটা লোকের গলা শুনতে পায়। ও একা একা নিজের সাথেই কথা বলছিল। জেরি জিজ্ঞেস করে এটা কে। চিফ বলে এ সিআইএ তে কাজ করতো, নর্থ কোরিয়াতে বন্দুক বিক্রি করতে গিয়ে ধরা পড়ে যায়। এর সাথে কথা বলা মানে সময় নষ্ট। তাও জেরি একটা বেঞ্চ টেনে ওর সামনে গিয়ে বসে। জেরি ওকে জিজ্ঞেস করে তুমি নর্থ কোরিয়াতে বন্দুক বিক্রি করলে কেন। ও বলে কেন করব না। জেরি আবার বলে তোমার বন্দুকের জন্য কি ওরা বেঁচে গেছে। লোকটা বলে ওরা বেঁচে তো গেছে, কিন্তু বন্দুকের খুব একটা প্রভাব পড়ে না। জেরি বলে তাহলে কি করে বাঁচলো। তখন লোকটা টেনে টুনে ওর একটা দাঁত বের করে আনে। তারপর ওই দাঁতটা হাতে নিয়ে বলে নর্থ কোরিয়া 24 ঘন্টার মধ্যে ওদের জনসংখ্যার 2.5 কোটি মানুষের দাঁত টেনে টেনে বের করে আনে। দাঁত থাকবে না, ওরা কামড়াতে পারবে না, আর মহামারীও ছড়াবে না। তারপর হাতে থাকা দাঁতটা ও নিজের বাকি দাঁতের সাথে রেখে দেয়। জেরি বলে এসব বাজে কথা। তখন লোকটা বলে ইউএন এর সদস্যদের এটাই সমস্যা, কিছু বিশ্বাস করতে চায় না। তাহলে তুমিই বলো এই রোগটা মহামারীর মতো ছড়াচ্ছে কেন, আর ইসরায়েলি বা নিজেকে ঠিক রেখেছে কি করে। জেরি ওর কাছে জানতে চাইলো এখনো ইসরায়েল নিজেদের ঠিক রেখেছে কি করে। তখন লোকটা বলে ইসরায়েল নিজেদের চারপাশে বড় বড় পাঁচিল তৈরি করে নিয়েছে, আগে থেকে খবর পেয়েছে তাই সাবধান হয়েছে। জেরি বলে ওরা তো 1000 বছর ধরে ওখানে দেওয়াল তৈরি করছিল। লোকটা বলল 1000 বছরের কাজ কি করে এই কয়েকদিনই হয়ে যায়, ভেবে দেখো। ও বলল তুমি এই প্রশ্নের উত্তর খুঁজছো, জুর্গেন উমব্রান, জেরুসালেমের এই লোকটা তোমার সব উত্তর দিতে পারবে। তারপর জেরি ওই সেনা দুটোকে এসে বলে আমাদের জেরুসালেমে যেতে হবে। এদিকে ও ক্যারেনকে ফোন করে, কিন্তু নেটওয়ার্কের জন্য ওরা একে অপরের কথা শুনতে পেল না। সেনারা সব তৈরি হচ্ছে। চিফ জেরিকে একটা আংটি দিয়ে বলে আমার মা ড্যালাসে রয়েছে, খুব চিন্তা করছে, এই আংটিটা তুমি ওনাকে দিয়ে বলো আমি ঠিক আছি। চিফ বাকি সেনাদের উদ্দেশ্যে বলল তোমরা সবাই সাবধানে বাইরে যাবে আর নিজেদের কাজটা করবে। জেরি সহ আরো দুজন সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে যাতে বেশি আওয়াজ না হয়। ওদের কভার দেওয়ার জন্য কিছু সেনা পজিশন নিয়ে নেয়। সাইড থেকে বেরোতে গিয়ে একজনের হাত কাঁটাতারে আটকে যায়। আর ঠিক তখনই ক্যারেন জেরিকে ফোন করে। ফোনের আওয়াজে জম্বিগুলো জেগে ওদের দিকে অ্যাটাক করতে আসে। দূরে যারা কভার নিয়েছিল তারা জম্বিগুলোকে এক এক করে মারে। জেরি তাড়াহুড়ো করে ফোনটা বন্ধ করে সেই জায়গা থেকে কেটে পড়ে। ওদের পেছনে জম্বিরা ছুটে আসছিল। চিফ ততক্ষণে ফিউলের ট্রাক এনে প্লেনের মধ্যে পাইপ কানেক্ট করে দেয়। সাইকেল চালিয়ে দুজন চলে আসে, কিন্তু যখন জেরি আসছিল তখন একটা জম্বি ওর উপর ঝাঁপিয়ে পড়ে। চিফ জেরিকে বাঁচানোর জন্য জম্বিটাকে গুলি করলো, তখনই ওর পায়ে আরেকটা জম্বি কামড়ে দেয়। জেরিকে একজন এসে প্লেনের ভিতর নিয়ে যাচ্ছে। ও চিফকে দেখতে দেখতে যাচ্ছিল, আর হয়তো ভাবছিল আমাকে বাঁচাতে গিয়েই চিফ কামড় খেলো। চিফ সাইডে গিয়ে নিজেকে গুলি করে মেরে দেয়। তারপর ওরা প্লেনে চেপে রওনা দেয়। পরের দিন সকালে জেরি ক্যারেনকে ফোন করে। ক্যারেন বলে তুমি কেমন আছো, তোমাকে আমি ফোন করেছিলাম। জেরি বলে জানি, আসলে একটু ব্যস্ত ছিলাম, কোরিয়াতে তেমন কোনো কাজ হয়নি, তাই আমাদের এখন ইসরায়েলে যেতে হচ্ছে। ক্যারেন বলে ঠিক আছে, তুমি একটু বিশ্রাম নিয়ে নাও। জেরি ওর বাচ্চাদের কথা জিজ্ঞেস করলো। ক্যারেন বলে সবাই ঠিক আছে। তখনই জেরি দূরে এক জায়গাতে বিস্ফোরণ হতে দেখে, আর নেটওয়ার্কের সমস্যার জন্য ওদের ফোনটাও কেটে যায়। ওদের প্লেন জেরুসালেমে ল্যান্ড করে। জেরি ওর পাইলটকে বলে তুমি প্লেনের ভেতরে থেকে ওড়ার জন্য তৈরি থেকো, আমি অন্ধকার হওয়ার আগেই চলে আসব। জেরুসালেম শহরের ভেতরটা একদম স্বাভাবিক রয়েছে। জেরিকে সেনারা গাড়িতে করে জুরগানের কাছে নিয়ে আসে। জুরগান ওকে বলে মানুষদের একটাই সমস্যা, যখন ওদের সঙ্গে কিছু হয়ে না যায় ততক্ষণ ওরা কিছু বিশ্বাস করে না। জেরি জিজ্ঞেস করে আপনি এসব জানলেন কি করে। জুরগেন বলে আমরা একটা ইন্ডিয়ান জেনারেলের খবর পেয়েছিলাম, যেখানে উল্লেখ করা ছিল ওরা কিছু রাক্ষসদের সাথে লড়াই করছে, মানে জম্বিসদের সাথে। জেরি বলে আপনি মোসাদের একটা হাই র্যাঙ্কের অফিসার, কেবল একটা ইমেল পড়ে আপনি ইসরায়েলের চারপাশে পাঁচিল তুলে দিলেন। জুরগেন ওকে গাড়ি চালাতে চালাতে বলে 1973 সালে যখন আরবরা আমাদের ওপর হামলা করেছিল আর আমরা প্রায় হার মেনেই নিয়েছিলাম, তখন আমরা একটা সিদ্ধান্ত নিই। জেরি বলে কি সিদ্ধান্ত। জুরগেন বলে 10 নম্বর মানুষ। ধরুন আমাদের কাছে কোনো তথ্য এসছে, তো প্রথম 9 জন মানুষ একই সিদ্ধান্তে আসলেও 10 নম্বর মানুষটা অন্যরকম ভাবে ভাববে।
ও ঠিক এর উল্টো দিকটা বিচার করে দেখবে। জেরি বলে, তার মানে এই 10 নম্বর মানুষটা তুমি? জুরগেন বলে, হ্যাঁ। ও আরো বলে, যখন এই কথাটা জম্বিকে নিয়ে উঠেছিল তখন আমি এই জম্বিকে নিয়ে তদন্ত শুরু করলাম। জেরি জিজ্ঞেস করে, তাহলে কি প্রথম পেশেন্ট ইন্ডিয়া থেকে ছিল? জুরগেন বলে, এটা ঠিক বলা যাচ্ছে না, চারপাশ থেকে এত ঘটনা ঘটেছে আমরা ঠিক জানি না। কথা বলতে বলতে ও জেরিকে এক জায়গায় এনে সামনে দেখিয়ে বলে, এটা জেরুসালেমের মুখ্য প্রবেশদ্বার। সেখানে প্রচুর লোকের জমায়েত ছিল, হেলিকপ্টার ওপর থেকে টহল দিচ্ছে। তখন আমরা দেখি বড় বড় দেওয়ালের এপারে লাখ লাখ জম্বি ভেতরে ঢোকার চেষ্টা করছে। জেরি এদিক সেদিক ঘুরে ফিরে দেখছিল। তখনই বেশ কিছু মানুষ মাইকের সাহায্যে জোরে জোরে গান করতে শুরু করে। আর এমনিতেই কোনো শব্দ হলে জম্বিরা আকৃষ্ট হয়। জেরি জোরগানকে জিজ্ঞেস করে, আমি যদি ইন্ডিয়ায় যাই তাহলে কোথা থেকে শুরু করব? ও বলল, তুমি ইন্ডিয়াতে গিয়ে কিচ্ছু পাবে না। ততক্ষণে জম্বিগুলো একে অপরের ওপর চড়ে ওপরে উঠতে শুরু করেছে। জেরি চারপাশটা দেখে কিছু সন্দেহ বুঝে জোরগানকে বলল, আওয়াজটা খুব জোরে হচ্ছে। ততক্ষণে জম্বিগুলো ওপরে উঠে আসছে। জেরি সেটা জোরগানকে হাত দিয়ে দেখায়। জম্বিগুলো ওপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ছিল। সেখানে থাকা লোকজনেরা ভয়ে ছোটাছুটি শুরু করে। জেরিকে সেনারা ঘিরে সাইড করে নিয়ে যাচ্ছিল। বাকি সেনারা জম্বিগুলোকে গুলি করতে থাকে। ওপরে হেলিকপ্টার থেকেও গুলি চালানো হচ্ছিল। জম্বিগুলো সাধারণ মানুষের ওপর হামলা করতে থাকে। জুরগান কয়েকজন সেনাকে জেরিকে প্লেন পর্যন্ত পৌঁছে দেওয়ার নির্দেশ দেয়। জেরি পেছন ফিরে দেখে একটা বৃদ্ধ মানুষকে কোনো জম্বিতে অ্যাটাক করছে না। ও চারপাশ থেকে সবাই ছুটে চলে যাচ্ছে। দিকবিদিক শূন্য হয়ে লোকজনেরা এদিক ওদিক ছুটে পালাচ্ছে। এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকা প্লেনের পাইলটকে জানিয়ে দেওয়া হলো, শহরে জম্বিরা ছড়িয়ে পড়েছে, এখন ওরা এয়ারপোর্টের দিকেই এগোচ্ছে। জেরিদের সামনে থেকে সিঁড়ি বেয়ে জম্বিদের একটা ঢল পড়তে থাকে। দরজা খুলে ওরা একটা কিলার ভেতর ঢুকে পড়ল। জম্বিরা ওদের পিছু পিছু সেখানেও ঢুকে পড়ে। একটা সেনা দরজা বন্ধ করে দেওয়ায় জম্বিরা সেখানে আটকে গেল। জেরি ব্যালকনিতে এসে দেখে দূরে একটা ছেলের চারপাশ থেকে জম্বিরা চলে যাচ্ছে, কিন্তু ওকে কেউ অ্যাটাক করছে না। জম্বিরা গেট ভেঙে ঢুকে পড়ে। দুজন সেনা ওদের দিকে গ্রেনেড ছুড়ে জম্বিগুলোকে আটকানোর চেষ্টা করছিল। সেগান সামনের দিকে উঠে দেখতে যাবে কি হচ্ছে, তখনই ওর হাতে একটা জম্বি কামড়ে দেয়। ও গুলি করে জম্বিটাকে মেরে তো ফেলে, কিন্তু নিজের কামড়টা নিয়ে চিন্তায় পড়ে যায়। ও জেরির দিকে দেখছিল। এমন সময় জেরি চাকু নিয়ে ওর হাতটাই কেটে দেয়। সেগান যন্ত্রণায় চিৎকার করতে থাকে। আর জেরি ওর হাতে পট্টি বাঁধতে বাঁধতে 1 সেকেন্ড 2 সেকেন্ড করে গুনছিল। কিন্তু সময় পেরিয়ে যায়। জেরি সেগানকে বলে, চিন্তা করো না, তুমি জম্বি হবে না। ওরা হেলিকপ্টারের দিকে এগিয়ে যেতে থাকে। হেলিকপ্টার নিচে নামতেই ওর ওপর জম্বিরা ঝাঁপিয়ে পড়ে। জেরি বুঝতে পারে এতে করে যাওয়া যাবে না, ওরা অন্যদিকে মোড় নেয়। এদিকে হেলিকপ্টারটায় জম্বি ভরে গিয়ে ওটা ক্র্যাশ হয়ে যায়। এয়ারপোর্টে ওয়েট করে থাকা পাইলটটাকে জানিয়ে দেওয়া হলো যে চপারটা ক্র্যাশ হয়ে গেছে। ও তখন টেক অফ করার জন্য প্রস্তুত হতে থাকে। দেখতে দেখতে শহরটায় জম্বিতে ভরে যায়। জেরি আর বাকি সেনারা রানওয়েতে এসে দেখে ওদের প্লেনটা উড়ে গেল। তখন ওরা দূরে আরেকটা প্লেন দেখতে পায়। সেনারা বন্দুক দেখিয়ে সেই প্লেনটাকে দাঁড় করালো। বাকি সেনারা জেরি আর সেগানকে প্লেনে করে চলে যেতে বলে। ক্যাপ্টেন ল্যাডার ফেলে দিল। ওরা দুজনে তার সাহায্যে প্লেনে উঠে যায়। ভেতরে থাকা যাত্রীরা ভয় পেয়ে উত্তেজিত হয়ে পড়েছিল। জেরি সেগানকে নিয়ে এক জায়গায় বসায়। তখন ও জানলা থেকে দেখে জম্বিরা এয়ারপোর্টের রানওয়েতে ঢুকে পড়েছে। পাইলট দুটো বুঝতে পারছিল না কোথায় যাবে। অবশেষে ওদের প্লেনটাও রানওয়ে থেকে উড়ে গেল। তারপর জেরি সেগানের হাতে ভালো করে ব্যান্ডেজ করে দেয়। সেগান ওকে জিজ্ঞেস করে, তুমি কি করে জানলে যে হাত কাটলে আমি জম্বি হব না? জেরি বলে, আমি জানি না। ওর তখনই পুরনো কিছু কথা মনে পড়ে গেল। যেমন জম্বিগুলো কিছু মানুষকে অ্যাটাক করছিল না, ওই বৃদ্ধ মানুষটাকেও অ্যাটাক করেনি, তারপর ওই বাচ্চা ছেলেটাকেও অ্যাটাক করেনি। এটা ভাবার পর ওর কিছু মাথায় আসে। ও ফোন বের করে ক্যারেনকে কল করে। ও থিয়েরিকে ফোনটা দিতে বলে। ক্যারেন ছুটে গিয়ে থিয়েরিকে ফোনটা দিতেই জেরি ওকে জিজ্ঞেস করলো, আমাকে কাছাকাছি এমন কোনো মেডিকেল রিসার্চ ফ্যাসিলিটির জায়গা বলো, যেমন WHO, CDC, যারা ভ্যাকসিন তৈরি করে। আর হ্যাঁ, এয়ারপোর্টের কাছাকাছি হতে হবে। থিয়েরি জিজ্ঞেস করে, কি হয়েছে? জেরি বলল, আমার এখন বোঝানোর সময় নেই, তুমি শুধু খোঁজ নাও। থিয়েরি বলে, ঠিক আছে, কিন্তু আমি তো তোমার লোকেশন জানি না। তখন জেরি পাইলটের দরজা নক করলো। ক্যাপ্টেন দরজা খুলতেই জেরি ফোনটা দিয়ে বলে, একটু আর্জেন্ট আছে, কথা বলুন। কিছুক্ষণ পর ক্যাপ্টেন ওর ফোনটা ফেরত দিয়ে বলে, তোমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে, কিন্তু আমরা লোকেশন পেয়ে গেছি তোমার লোকেদের সাথে কথা বলে। তখন ও জেরিকে একটা কাগজ দিয়ে বলে, এতে WHO রিসার্চ ফ্যাসিলিটির অ্যাড্রেস দেওয়া আছে। ওরা ওয়েলসের কার্ডিফ এয়ারপোর্টে ল্যান্ড করতে চলেছিল। তখনই একটা ছোট কুকুর এসে কেবিনের দরজার সামনে ঘেউ ঘেউ করতে থাকে। এয়ার হোস্টেস সেখানে আসতেই ও ছুটে পালায়। মেয়েটা কেবিনের দরজা খুলতেই একটা জম্বি ওর উপর ঝাঁপিয়ে পড়ে। এদিকে জেরির ঘুম ভেঙে গেল। ও উঠে সামনের দিকে এগিয়ে যায়। ততক্ষণে মেয়েটা জম্বি হয়ে অন্য আরেকজনকে কামড়াতে শুরু করেছে। ওখানে বসে থাকা বাকি প্যাসেঞ্জাররাও চিৎকারের শব্দ শুনে এদিক সেদিক দেখতে থাকে। জেরি এসে পর্দা সরিয়ে দেখে পাশের কেবিনে সব জম্বিরা কামড়াকামড়ি শুরু করেছে। ও সবাইকে চুপচাপ থাকতে বলে ট্রলিজ আর ব্যাগ চাইলো। সেই মতো একে অপরের সাহায্য করে সবাই ওর কাছে ট্রলি আর ব্যাগ পৌঁছে দেয়। জেরির সাথে আরেকটা ছেলে মিলে ওরা ট্রলি আর ব্যাগগুলোকে ধাপে ধাপে একটা দেওয়ালের মতো তৈরি করছিল। কিন্তু ভুলবশত ছেলেটার হাতে লেগে একটা ব্যাগ ওপারে পড়ে যায়। আর জম্বিরাও সেই আওয়াজ পেয়ে ওই কেবিনের দিকে এগোতে থাকে। কিন্তু বেশিক্ষণ ওরা ব্যাগ নিয়ে ধরে রাখতে পারলো না। জম্বিগুলো সব হৈ হুল্লোড় করে ঢুকে পড়ে। তারপর ওরা এই কেবিনে বসে থাকা প্যাসেঞ্জারগুলোকে এক এক করে কামড়াতে শুরু করলো। সেকেন্ড যতজনকে পারলো গুলি করে মারলো। জেরি ওর কাছে গিয়ে বসে ওর জ্যাকেট থেকে একটা গ্রেনেড বের করে চারপাশটা দেখে। চারপাশে জম্বিরা হাঙ্গামা শুরু করে দিয়েছে।
জেরি আর সেগান একে অপরের দিকে দেখলো। তারপর কোনো উপায় না পেয়ে জেরি গ্রেনেডটা ছুড়ে দেয়। তখনই প্লেনের একটা অংশ ফেটে গিয়ে জম্বিরা সব বাইরে ছিটকে বেরিয়ে যেতে থাকে। ক্যাপ্টেনরা অবস্থা খারাপ বুঝে এমার্জেন্সি ল্যান্ডিং এর চেষ্টা করে। জেরি আর সেগান দুজনে সিটে বসে পড়ল। ব্যালেন্স সামলাতে না পেরে প্লেনটা ক্র্যাশ হয়ে যায়। তারপর জেরির যখন জ্ঞান ফিরল ও পাশে দেখে সেগান নেই। ককপিটের পাইলট দুটোও গায়েব। জেরি উঠতে গিয়ে দেখলো ওর পেটের এপার ওপার কিছু পাত মতো ঢুকে গেছে। অত্যাধিক ব্যথার কারণে ও সেটাকে টেনে বের করতে পারল না। ও সিট বেল্টটা খুলে দিয়ে নিচে পড়ে গেল। জেরি পেছন ফিরে দেখে সেখানে সেগান এসে দাঁড়িয়ে আছে। তারপর ওরা হাঁটতে হাঁটতে একটা বসতি এলাকায় চলে আসে। কিছু দূর আসতেই ওরা দুজনে সামনে হুয়ে রিসার্চ ফ্যাসিলিটি সেন্টার দেখতে পেল। গেটের সামনে গিয়ে জেরি পড়ে যায়। সেগান গেটের সামনে এসে লোকজন ডাকার চেষ্টা করছিল। ওদিকে জাহাজে সেনাপ্রধান জানতে পারে যে প্লেনটা নিরুদ্দেশ হয়ে গেছে। থিয়েরি ফোনে অনেক চেষ্টা করলো ওর সিনিয়রকে বোঝানোর, কিন্তু পারল না। যেহেতু ওরা ভাবছে জেরি আর বেঁচে নেই, সে কারণে ওর ফ্যামিলিকে জাহাজ থেকে বের করে অন্য জায়গায় শিফট করে দিল। এদিকে ধীরে ধীরে জেরির জ্ঞান ফেরে। ও দেখলো ওর পেট থেকে পাতটা বের করে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। জেরি নড়াচড়া করতে পারছিল না, কারণ ওর দুটো হাত বাঁধা আছে। ও মাথা তুলে দেখে দুটো লোক ওর সামনে এসে দাঁড়ালো। জেরিকে একটা লোক জিজ্ঞেস করে, তুমি কে? জেরি কোনো উত্তর না দিয়ে বলে, আমার সাথে একটা মেয়ে এসেছিল, সে কোথায়? জেরি জিজ্ঞেস করে, আমি এখানে কতদিন আছি? ওরা বলল 3 দিন। তখন ইনচার্জ ফোন বের করে জেরিকে বলে, এটা কি তোমার? জেরি বলল, হ্যাঁ, ফোন করে জিজ্ঞেস করে নাও আমি কে। ওরা তখন থিয়েরিকে ফোন লাগায়। থিয়েরি বলে, আরে জেরি, তুমি বেঁচে আছো? কিন্তু আছো কোথায় এখন? জেরি বলে, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু আমার সামনে দুজন নার্ভাস লোক দাঁড়িয়ে আছে, ওদেরকে একটু বলে দাও আমি কে। থিয়েরি তখন নিজের পরিচয় দেয়। জেরি হঠাৎ বলে ওঠে, ক্যারেন আমার ফোন ধরলো না কেন? ক্যারেন এখন কোথায়? থিয়েরি বলে, আই এম সরি জেরি, আমি অনেক চেষ্টা করেছিলাম। এর পরের সিনে আমরা দেখি জেরি নিজের জুতো বেঁধে তৈরি হচ্ছে। সেগান ওর সামনে এসে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? ইনচার্জ বলে, তোমার ফ্যামিলিকে একটা রিফিউজি ক্যাম্পে রাখা হয়েছে, আর আমার বিশ্বাস ওরা সুরক্ষিত আছে। জেরি বলে, আমার কথা বিশ্বাস করো, ওরা কেউ সুরক্ষিত নেই। ইনচার্জ বলল, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। জেরি জিজ্ঞেস করে, তাই? তোমার কি কোনো ফ্যামিলি আছে? ও বলে, না। জেরি বলল, তাহলে তুমি আমার সমস্যা কি করে বুঝবে? ইনচার্জ বলে, রোমে আমার ছেলে মারা গেছে, আর আমার ছেলেকে যে জম্বিটা মেরেছে সে আমার বউ ছিল। জেরি ওকে সরি বলল। ইনচার্জ বলে, আমরা সবাই কিছু না কিছু হারিয়েছি। এখন তুমি বলো এখানে কেন এসেছিলে, আর কি চাই? তখন জেরি বলল, এমন কোনো রোগ যেটা মানুষের শরীরে প্রবেশ করানো যায় আর চিকিৎসাও করা যাবে। কারণ আমি দেখেছি এই জম্বিগুলো অনেক মানুষদের কামড়ায় না, পাশ থেকে চলে যায়। আগে থেকেই শরীরে কোনো রোগ থাকা মানুষদের এরা কামড়ায় না। তখন সেখানে থাকা একটা মেয়ে ডাক্তার বলে, আপনার কথা অনুযায়ী আমরা আমাদের সেনার শরীরে এই সমস্ত রোগগুলোকে ইনজেক্ট করতে পারি, যাতে জম্বিগুলো তাদেরকে না কামড়ায় আর সেনারাও তাদের শিকার করতে পারে। কিন্তু এই জিনিসটা কাজ করছে কিনা সেটা পরীক্ষা করার জন্য আমাদের কোনো মানুষের শরীরে এটা পরীক্ষা করতে হবে। কিন্তু শরীরে ইনজেক্ট করার জন্য যে ব্যাকটেরিয়াগুলোর প্রয়োজন সেগুলো বি উইং এ আছে, আর বি উইং এখন একটা প্রবলেমের জায়গা। জেরি জিজ্ঞেস করে, কিসের প্রবলেম? ওরা কম্পিউটারে বি উইং এর অবস্থাটা জেরিকে দেখায়। সেখানে থাকা ওদের চিফ ভ্যাকসিনোলজিস্টকে মহামারী শুরু হওয়ার কিছুক্ষণ পরেই কয়েকটা ব্লাড স্যাম্পল পাঠানো হয় টেস্ট করার জন্য, কিন্তু উনি নিজেই জম্বিতে পরিণত হয়ে যান। এখন বি উইং এ জম্বি ভর্তি হয়ে রয়েছে। জেরি জিজ্ঞেস করে, কতজন আছে ওখানে? মেয়েটা বলে, 80 জন কাজ করছিল। জেরি আর সেকেন্ড রেডি হয়, আর ওখানে ইনচার্জও রেডি হচ্ছিল। দুটো ডাক্তার এসে জেরি আর সেগানকে দুটো অস্ত্র দিল আর একটা বন্দুক দিল সেলফ ডিফেন্সের জন্য। তারপর ওরা মেন দরজার সামনে ঢেকে রাখা সব জিনিসগুলো এক এক করে সরায়। জেরি আর সেগান এগিয়ে গেল। ইনচার্জ বলে যায়, যদি আমাদের আগে কেউ এখানে চলে আসে তাহলে দরজাটা সিল করে দেবে। তিনজনে বি উইং এ ঢুকে পড়ল। ওরা একদম শব্দ না করে সামনের দিকে এগোতে থাকে। এদিকে বাকি তিনটে ডক্টর সিসিটিভির সামনে এসে বসে। কিছু দূর এসে ওরা দেখে একটা ল্যাবের ভেতরে তিনটে জম্বি দাঁড়িয়ে আছে। ওরা তিনজনে বুদ্ধি করে এক এক করে সেই জায়গাটা পেরিয়ে যায়। ইনচার্জ এগিয়ে একটা দরজা খুলতেই এমন আওয়াজ হলো যে জম্বিরা সব সজাগ হয়ে যায়। জেরি ওর হাতের কুড়ুলটা দরজার ফাঁকে আটকে দিয়ে তিনজনে ভেতরে ঢুকে পড়ে। তারপর ইনচার্জ ওদেরকে হাত দেখিয়ে বলে, আমাদের ভোল্ট নাম্বার 139-এ যেতে হবে। ওরা সেই দিকে এগোতে যাবে, তখনই দেখে ওদের সামনে একটা মেয়ে জম্বি দাঁড়িয়ে আছে। ইনচার্জ পালাতে গিয়ে ওর হাতে থাকা বাঁটটায় ধাক্কা লেগে আওয়াজ হয়। আওয়াজ শুনেই মেয়ে জম্বিটা জেরির দিকে এগিয়ে আসতে থাকে। তখন সেখানে সে ওকে গুলি করে মেরে দেয়। আর সেই গুলির শব্দে আরো জম্বিরা ছুটে আসতে থাকে। ওরা ছুটে পালাচ্ছিল আর পেছনে জম্বিরা আসছিল। তারপর এক জায়গায় এসে জেরি ওদেরকে বলল, তোমরা যাও। ও হাতের রডটা নিয়ে আওয়াজ করতে থাকে। জম্বিরা সেই আওয়াজটাকে অনুসরণ করে জেরিকে তাড়া করলো। বাকি জম্বিরা তো আটকে যায়। একটা জম্বি জেরিকে তাড়া করে আসছিল। জেরি ওর হাতে থাকা রডটা নিয়ে সেই জম্বিটাকে মেরে মেরে খতম করে দেয়। অন্যদিকে সেগান আর ইনচার্জ ভল নাম্বার 139-এর সামনে গিয়ে দেখে দুটো জম্বি দাঁড়িয়ে আছে। ইনচার্জ বলল, আমরা ওখানে যেতে পারবো না। তখন সেখানে ওদের দেখতে পেয়ে আরো জম্বিরা তাড়া করে ছুটে আসে। ওরা চলে আসছে দেখে দুটো ডাক্তার এগিয়ে গেল দরজা খোলার জন্য। সেখানে গিয়ে ওরা দরজা খুলে দিতেই সেগান আর ইনচার্জ ঢুকে পড়ে, আর ওরা দরজা বন্ধ করে দেয়। জম্বিগুলো আটকে গেল। এদিকে মেয়েটা সিসিটিভিতে জেরিকে খুঁজছিল, আর জেরি ছুটতে ছুটতে ভল্ট নাম্বার 139-এর সামনে চলে আসে। ও ধীরে ধীরে ভেতরে ঢুকে দেখলো ল্যাবের দরজাটা বন্ধ করা।
ও পিছিয়ে এসে দরজাটা ভাঙতে যাবে তখনই টেলিফোনটা বেজে ওঠে। জেরি গিয়ে ফোনটা রিসিভ করতেই ওপারে সিসিটিভিতে নজর রাখা মেয়েটা ওকে কোড নাম্বারটা বলে দিল। জেরি সেই কোড নাম্বার দিয়ে দরজাটা খোলে। ততক্ষণে বাকি চারজন সার্ভার রুমে চলে আসে। সেখানে থাকা কোন ব্যাকটেরিয়াটা কাজে দেবে ও বুঝতে না পেরে সবকটা সিসি একটা ডাব্বাতে ঢুকিয়ে নেয়। তারপর ও সেখান থেকে বেরোতে যাবে তখনই দেখে একটা জম্বি দরজার ওপারে দাঁড়িয়ে আছে। সিসিটিভিতে নজর রাখা ডাক্তাররাও চিন্তায় পড়ে যায়। জেরি কোনো উপায় না পেয়ে নিজেকেই ইনজেক্ট করার প্রস্তুতি নেয়। ও ড্রয়ার খুলে একটা সিরিঞ্জ বের করলো, কিন্তু কোন সিসিটা থেকে ও ইনজেক্ট করবে বুঝতে পারছিল না। তখন ও একটা কপিতে লিখে ক্যামেরার সামনে দেখায় যে আমার পরিবারকে বলে দিও আমি ওদের ভালোবাসি। তারপর সেখান থেকে একটা সিসি বের করে ও নিজেকে ইনজেক্ট করে। ওদিকে জম্বিটা ভেতরে ঢোকার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। সেগান জিজ্ঞেস করে ওর কত সময় লাগবে। ইনচার্জ বলে ইনফেক্টেড হতে বেশি সময় লাগবে না, কিন্তু প্রশ্ন হচ্ছে তারপরে কি হবে। জেরি বসে অপেক্ষা করছে আর বাইরে জম্বিটা লাফালাফি করছিল। জেরি কিছুক্ষণ পরে হাতঘড়িতে সময়টা দেখে উঠে দাঁড়ায়। তারপরে ও দরজাটা খুলে দিল। জম্বিটা ভেতরে ঢুকে চারপাশ শুঁকতে থাকে। ওই সুযোগে জেরি বেরিয়ে আসে। সিসিটিভিতে এই দৃশ্য দেখে সেগান আর বাকি ডাক্তাররা খুব আনন্দিত হলো। ও বাইরে এসে কোল্ড ড্রিঙ্কস খেলো। তারপর লকটা খুলে ও চলে যায় আর কোল্ড ড্রিঙ্কসের ক্যানগুলো আওয়াজ করে করে পড়তে থাকে। সেই আওয়াজ শুনে জম্বিগুলো ছুটে আসে। জেরি ওদের মাঝখান থেকে এগিয়ে এলো, কিন্তু জম্বিগুলো জেরিকে কিচ্ছু করলো না। জেরি বাইরে এলে ওকে ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়। এর পরের সিনে আমরা দেখি সেগান আর জেরি দুটো ব্যাগ নিয়ে ওয়ের অফিস থেকে বাইরে বেরোচ্ছে। ওরা দুজনে বোটে চেপে রিফিউজি ক্যাম্পে থাকা জেরির ফ্যামিলির কাছে গেল। জেরির ফ্যামিলি আগে থেকেই ওখানে অপেক্ষা করছিল। রেডিও সার্ভারে বলে দেওয়া হয় হু প্রায় এক সপ্তাহের মধ্যেই এর ভ্যাকসিন সবাইকে পাঠিয়ে দেবে। এছাড়াও বিভিন্ন এনজিও থেকে জায়গায় জায়গায় প্যারাশুটে করে ভ্যাকসিন পাঠিয়ে দেওয়া হচ্ছে। জম্বিরা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। একদিকে সেনারা ওদের খতম করছে আর অন্যদিকে মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে তার চেষ্টা করছে।